আসসালামু আলাইকুম। পুষ্টিবিদ ইসরাত জাহান ইফাত, ইডব্লিউ ভিলামেডিকা থেকে। কেমন আছেন সবাই? আশা করছি খুব ভালো আছেন। আজকে আপনাদের সাথে লাইভ প্রোগ্রাম অ্যারেঞ্জ করা হয়েছে। কিছু নিউট্রিশনাল ইনফরমেশন আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব, এবং আজকে আমাদের লাইভের টপিক হচ্ছে ডায়াবেটিস নিয়ন্ত্রণে সঠিক খাদ্যাভ্যাস, অর্থাৎ দীর্ঘদিনের অনিয়ন্ত্রিত ডায়াবেটিস কিভাবে সঠিক খাদ্য গ্রহণের মাধ্যমে, প্রপার ডায়েটের মাধ্যমে কন্ট্রোল করা যায়, সেই বিষয়গুলো নিয়ে আজকে কিছু ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করব। তবে শুধু আমিই বলবো না, কথা বলবেন আপনারাও। আপনাদের কোনো কোয়েরিজ থাকলে, কিছু জানার থাকলে আমাদের ফেসবুক পেজে কমেন্টস লিভ করবেন, আমি চেষ্টা করব অ্যান্সার করতে। আমি কিছুক্ষণ আমার ভিউয়ার্সদের জন্য ওয়েট করছি, তারপর আলোচনায় আসছি। বর্তমানে ডায়াবেটিস খুব প্রচলিত একটি রোগ। প্রায় প্রত্যেক ঘরে 1 থেকে 2 জন করে ডায়াবেটিস রোগী রয়েছে। বাংলাদেশে প্রতিদিন গড়ে 14% লোক ডায়াবেটিসে আক্রান্ত হচ্ছে। পুরো ওয়ার্ল্ড ওয়াইড এই ডায়াবেটিসের প্রকোপ যেন বেড়েই চলছে। এর একটি কারণ, সেটি হচ্ছে আমরা বর্তমান সময়ে খুব ইমব্যালেন্সড লাইফস্টাইলে আমরা জীবনযাপন করছি। আমাদের ঘুমের প্যাটার্ন, ফুড হ্যাবিট সব কিছুই খুবই ইমব্যালেন্সড। আর এ কারণেই ডায়াবেটিসকে এখন আর কোনো ডিজিজ বলা হয় না, বলা হয়ে থাকে যে ডায়াবেটিস একটি ম্যানমেড ডিসঅর্ডার। সেডেন্টারি লাইফস্টাইলের কারণে এটি হয়, এবং এটি লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমে পুরোপুরি রিভার্সেবল। ডায়াবেটিস কিউরেবল না, বাট ফর দ্য হোল লাইফ ডায়েটারি ম্যানেজমেন্টের মাধ্যমে ডায়াবেটিস ইজ কন্ট্রোলেবল ফর দ্য হোল লাইফ। এবং যখন একজন মানুষের ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে, তখন কিন্তু সে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে পারে, সব ধরনের খাবারকে এনজয় করে স্বাভাবিক মানুষের মতোই সুস্থ জীবনযাপন করতে পারে। তাই ডায়াবেটিস নিয়ন্ত্রণ রাখাটা অনেক ইম্পর্টেন্ট। তো যখন আপনার ডায়াবেটিস ধরা পড়বে, ডায়াবেটিস ডিটেক্ট হওয়ার পর প্রথমে যেটি করতে হবে, আপনাকে একজন এক্সপার্ট নিউট্রিশনিস্টের কাছ থেকে আপনার জন্য একটি ইন্ডিভিজুয়ালাইজড বা পার্সোনালাইজড একটি ডায়েট প্ল্যান করে নিতে হবে। সেই ডায়েট প্ল্যানটি আপনাকে সারাটা জীবন আপনার ডায়াবেটিক কন্ট্রোলে রাখতে অনেক বেশি হেল্প। কেননা প্রতিটি মানুষের ডায়েট চার্ট তার হাইট, ওয়েট, ফিজিক্যাল অ্যাক্টিভিটি, তার ব্লাড প্যারামিটার্সের উপর ডিপেন্ড করে। সো একই রোগের জন্য প্রতিটি মানুষের ডায়েট চার্ট ভিন্ন হবে। তাই প্রতিটি ডায়াবেটিক পেশেন্টেরই উচিত ফিজিশিয়ানের পরামর্শ অনুযায়ী মেডিসিনটাকে ইনটেক করা যদি প্রয়োজন পড়ে, এবং ডায়াবেটিস ডিটেক্ট হওয়ার পরে একটি ডায়াবেটিক ডায়েট প্ল্যান মেনটেন করা। তো চলুন জেনে নেওয়া যাক যে ডায়াবেটিসটা মেকানিজমটা আমি একটু শর্টলি যদি বলি, যে ডায়াবেটিসটা হচ্ছে কি কারণে। এটা একটা হরমোনাল ইমব্যালেন্স, যেটাকে আমরা বলছি যে ডায়াবেটিস ইজ এ মেটাবলিক ডিসঅর্ডার, মেটাবলিক সিনড্রোম। অর্থাৎ আমরা আমাদের প্রতিটা ডায়াবেটিক পেশেন্টের মধ্যে যেটা হয় যে ইনসুলিন হরমোনের ইমব্যালেন্সের কারণে ডায়াবেটিসটা গ্রো করে। অ্যান্ড ডিউ টু হরমোনাল ইমব্যালেন্স ব্লাড গ্লুকোজ মেটাবলিজমে একটা ডিফেক্ট থেকে যায়, হ্যাঁ, একটি প্রবলেম থেকে যায়। গ্লুকোজ মেটাবলিজমটা প্রপারলি হয় না, যে কারণে প্রতিটি ডায়াবেটিক পেশেন্ট স্বাভাবিক অন্য মানুষের মতোই কার্বোহাইড্রেট গ্রহণ করার পর একজন সুস্থ মানুষের ব্লাড সুগারটা রাইজ করে না। বাট ডায়াবেটিক পেশেন্টের ইনসুলিন হরমোনটা যেহেতু ঠিকভাবে কাজ করে না, ইমব্যালেন্স থাকে, তাই সেই পরিমাণ খাবার খেয়েও ডায়াবেটিক পেশেন্টের ব্লাড সুগারটা রাইজ করে। সো যেহেতু এটি একটি মেটাবলিক ডিসঅর্ডার, তাই অনিয়ন্ত্রিত ডায়াবেটিসকে কারেকশন করতে হলে যেটি করতে হবে যে এই মেটাবলিজমটাকে কারেকশন করতে হবে। সাধারণত গ্লুকোজ মেটাবলিজমের মাধ্যমে আমরা আমাদের ক্যালোরি রিকোয়ারমেন্টের অনুযায়ী আমাদের ক্যালোরি প্রায়
40 থেকে 50% ক্যালোরি আমরা কার্বোহাইড্রেট জাতীয় খাবার থেকে গ্রহণ করে থাকি। তবে অনিয়ন্ত্রিত ডায়াবেটিস, যাদের অনিয়ন্ত্রিত ডায়াবেটিস রয়েছে তাদের ক্ষেত্রে যেটা হয় যে এই পরিমাণে কার্বোহাইড্রেট ইনটেক করলে তখন ডিউ টু হরমোনাল ইমব্যালেন্স সেই কার্বোহাইড্রেটটা, গ্লুকোজটা ব্লাডে ঠিকমতো মেটাবোলাইজ হয় না, যার ফলে হচ্ছে ডায়াবেটিসটা বেশি থাকে, মানে ব্লাড সুগারটা বেশি থাকে। সেক্ষেত্রে আমরা ইডাব্লিউ ভিলামেডিকাতে আমরা কীভাবে ডায়াবেটিসটাকে দীর্ঘদিনের অনিয়ন্ত্রিত ডায়াবেটিস, ইভেন দো অনেক বছরের অনিয়ন্ত্রিত ডায়াবেটিস উইথ সাম ডায়াবেটিক কমপ্লিকেশনস, এই ধরনের ডিজেনারেটিভ ডিজিজগুলোকে আমরা কিভাবে ট্রিট করে থাকি আমাদের ইডাব্লিউ ভিলামেডিকাতে অ্যাডভান্সড জার্মান টেকনোলজির কিছু থেরাপিস আছে, লাইক পেপটাইডস, স্টেম সেল থেরাপি। আমাদের এখানে বিভিন্ন রিজেনারেটিভ মেডিসিনের বিভিন্ন অভিজ্ঞ ফিজিশিয়ানস রয়েছেন যারা রিজেনারেটিভ মেডিসিন ইন্টিগ্রেটিভ ওয়েতে অ্যাপ্লাই করে থাকে, বিভিন্ন থেরাপিস প্রোভাইড করে থাকে। সেই থেরাপির একটি পার্ট হচ্ছে ডায়েট, যেটি নিয়ে আমি আজকে কথা বলছি। সো আমরা এখানে ইডাব্লিউ ভিলামেডিকাতে যেটি করছি যে সেই যে গ্লুকোজ মেটাবলিজমের যে প্রবলেমটা সেটাকে আমরা কারেকশন করে দিচ্ছি, অ্যান্ড আমাদের যে অ্যাডভান্স টেকনোলজি আছে বিভিন্ন থেরাপি সেটার মাধ্যমে যে ইনসুলিনের যে সেন্সিটিভিটিটা কম থাকে, ইনসুলিন সিক্রেশনের যে ইমব্যালেন্সটা থাকে, আমাদের প্যানক্রিয়াসের বিটা সেলগুলো যেগুলো ড্যামেজড থাকে, আমাদের স্টেম সেলের মাধ্যমে বিভিন্ন পেপটাইডসের মাধ্যমে সেই বিটা সেল বিটা সেল যেন তৈরি হতে পারে সেই ব্যবস্থাটা করে দেওয়া হয়, অ্যাজ ওয়েল অ্যাজ রিজেনারেটিভ ডায়েটের মাধ্যমে। অ্যান্ড ডেফিনেটলি ইটস এ ডায়াবেটিক ডায়েট, বাট কিছু থেরাপিউটিক ডায়েটের মাধ্যমে, রিজেনারেটিভ ডায়েটের মাধ্যমে সেই গ্লুকোজ মেটাবলিজমটাকে আমরা কারেকশন করে দিয়ে থাকি। এভাবে থেরাপি চলাকালীন সময়ে সেই থেরাপিউটিক ডায়েটের মাধ্যমে দীর্ঘদিনের অনিয়ন্ত্রিত ডায়াবেটিস আমরা ইডাব্লিউ ভিলামেডিকাতে উইদিন 15 days আমরা সেটাকে কারেকশন করে ফেলি। অ্যান্ড আফটার থেরাপি অ্যান্ড আফটার থেরাপিউটিক ডায়েট সেই ব্যক্তিটি সারা জীবন যেন মেইনটেনেন্স ডায়েটের মাধ্যমে একজন সুস্থ স্বাভাবিক মানুষের মতো সব ধরনের খাবার, ইভেন দো মিষ্টি জাতীয় খাবারও পরিমিত পরিমাণে গ্রহণ করে সুস্থ জীবনযাপন করতে পারে এবং ব্লাড সুগারও যেন না বাড়ে, ঠিক সে ধরনের একটি গাইডলাইন আমরা দিয়ে থাকি। সো আই উড লাইক টু ইনভাইট ইউ অল, আপনারা আমাদের ইডাব্লিউ ভিলামেডিকাতে আসেন, আমাদের থেরাপিস্টগুলো সম্পর্কে জেনে যান এবং আমাদের সার্ভিস সম্পর্কে আপনারা ইনফরমেশনগুলো পেয়ে যাবেন। সো ইটস দ্য কমিটমেন্ট যে আমরা দীর্ঘদিনের, ইভেন দো 5 বছরের অনিয়ন্ত্রিত ডায়াবেটিসও ইডাব্লিউ ভিলামেডিকাতে আমরা ডায়াবেটিসটাকে আনকন্ট্রোল ডায়াবেটিসটাকে রিভার্স করে সেটাকে কন্ট্রোল ফর দ্য হোল লাইফ, সেটাকে আমরা কন্ট্রোলড পর্যায়ে নিয়ে আসার ব্যবস্থা করে দিয়ে থাকি। তবে এই জন্য হচ্ছে প্রতিটি পেশেন্টেরও ঠিক সমপরিমাণে কোঅপারেশন প্রয়োজন পড়ে। যে গাইডলাইন অনুযায়ী আমরা চলতে বলি সেভাবে চললে ঠিক তার ইনফ্ল্যামড প্যানক্রিয়াসটা, যেটা ডায়াবেটিসে যেটার মেইন যে রুট কজ, যে প্যানক্রিয়াস থেকে বিটা সেলটা বেশি তৈরি হয় না, যেখান থেকে ইনসুলিন সিক্রেশন হয়, সেটা এখানকার থেরাপিসের মাধ্যমে অভিজ্ঞ ফিজিশিয়ানস তাদের থেরাপির মাধ্যমে সেটাকে কারেকশন করে দিয়ে থাকে এবং আমি রিজেনারেটিভ অ্যান্ড থেরাপিউটিক ডায়েটের মাধ্যমে মেইনটেনেন্স সেটাকে কারেকশন করে দিয়ে মেইনটেনেন্স ডায়েটের একটি গাইডলাইন প্রোভাইড করে থাকি। তো এখন চলে আসুন যে আমি ইন জেনারেল আজকে লাইভে আপনাদেরকে কিছু ইনফরমেশন দিব যে ডায়েটের মাধ্যমে যারা আনকন্ট্রোল ডায়াবেটিসটাকে কন্ট্রোল আনতে চান। আমি একটি কোশ্চেন নিচ্ছি। তৌফিক হাসান কোশ্চেন করেছেন, ডায়াবেটিসের কারণে কি পা কামড়াতে পারে? ডেফিনেটলি, যখন এটি একটি রিলেভেন্ট কোশ্চেন্স, কারণ যখন ডায়াবেটিসটা দীর্ঘদিন আনকন্ট্রোল থাকে তখন যেটি হয় যে প্রতিটি যে অর্গানগুলোতে ব্লাড সার্কুলেশন বেশি, সেই অর্গানগুলোর ব্লাড ভেসেলে হচ্ছে সুগারটা জমে যায়।
সুগারটা জমে যাওয়ার কারণে সে ব্লাড ভেসেলসগুলো ক্ষতিগ্রস্ত হয় এবং সেখানে নানান ধরনের প্রবলেম তৈরি হয়। সেরকমই একটি প্রবলেম হচ্ছে ডায়াবেটিক নার্ভের প্রবলেম, আমরা যেটাকে বলি ডায়াবেটিক নিউরোপ্যাথি। হ্যাঁ, সে তখন কিন্তু বিভিন্ন হাত পা কামড়ানো এই ধরনের প্রবলেমসগুলো চলে আসে ডিউ টু সেই অর্গানগুলোতে এক্সেসিভ অ্যামাউন্ট অফ অ্যাকুমুলেশন অফ ব্লাড সুগার। সো ব্লাড সুগারটাকে যদি কন্ট্রোলে নিয়ে আসা যায় তাহলে কিন্তু এই কমপ্লিকেশনগুলো থেকে অনায়াসেই বেঁচে থাকা সম্ভব। তাহলে এই অনিয়ন্ত্রিত ডায়াবেটিসের কারণে কিন্তু খুব অল্প বয়সেই দেখা যায় যে বিভিন্ন অর্গান ফেলিওর হওয়ার চান্সেসগুলো বেড়ে যায় অ্যান্ড অ্যাসোসিয়েট কিছু প্রবলেমস যেমন অনিয়ন্ত্রিত ডায়াবেটিস থেকে চলে আসে, যেমন হার্টের প্রবলেম, কিডনির প্রবলেম, ইভেন দো ব্রেন স্ট্রোক অ্যান্ড দাঁতের সমস্যা, হাত পায়ের কাটাছেঁড়া, ইনফেকশন স্প্রেড হয়ে যাওয়া, এমনকি কখনো কখনো অ্যাম্পুটেশন করে ফেলা হয়ে থাকে ডিউ টু এই আনকন্ট্রোল ডায়াবেটিসের কারণে। সো ডায়াবেটিসটাকে যদি কন্ট্রোলে রাখা যায় তাহলে এই ধরনের নন কমিউনিকেবল ডিজিজগুলোর কমপ্লিকেশনগুলো থেকে কিন্তু খুব সহজেই বেঁচে থাকা সম্ভব। সো ভিউয়ার্স, বুঝতেই পারছেন যে যাদের ডায়াবেটিস আছে তাদের ডায়াবেটিসটা কন্ট্রোলে রাখা কতটা ইম্পর্টেন্ট। এবং ডায়াবেটিস কন্ট্রোলের আরেকটি ব্যাপার হচ্ছে যে শুধুমাত্র ব্লাড সুগারটা কন্ট্রোলে রাখাই কিন্তু ডায়াবেটিস কন্ট্রোল নয়, এর সাথে অ্যাসোসিয়েট যে কমপ্লিকেশনসগুলোর কথা আমি বললাম সেটিও যদি না থাকে তখনই আপনি বলতে পারবেন যে আপনার ডায়াবেটিসটি কন্ট্রোল। সো এখন চলে আসি যে কিভাবে এই ডায়াবেটিসটাকে ডায়েটের মাধ্যমেই অনেকটা কন্ট্রোলে রাখা যায় বা কারেকশন করে ফেলা যায়। আমি বারবারই বলছি ডায়াবেটিস কিন্তু কিউরেটিভ কোনো ডিসঅর্ডার না, এটা একবার হয়ে গেলে সারা জীবন থাকবে, বাট আপনি সঠিক খাদ্যাভ্যাসের মাধ্যমে এটিকে এবং এক্সারসাইজের মাধ্যমে আপনি এটিকে সারা জীবন কন্ট্রোলে রাখতে পারবেন। সো ডায়াবেটিক পেশেন্টের ডায়াবেটিস কন্ট্রোলের ক্ষেত্রে বা ডায়াবেটিস ম্যানেজমেন্টের ক্ষেত্রে চারটি মেইন বিষয় কাজ করে। এর মধ্যে প্রথমেই যেটি আসবে সেটি হচ্ছে সঠিক খাদ্যাভ্যাস বা প্রপার ডায়েট, এরপর চলে আসবে প্রপার এক্সারসাইজ, এরপর আসবে রেগুলার ব্লাড সুগার মনিটরিং করা অ্যান্ড এরপর যদি প্রয়োজন পড়ে ফিজিশিয়ানসের পরামর্শ অনুযায়ী মেডিসিন গ্রহণ করা। তবে একটি বিষয় আপনাদেরকে আমি শেয়ার করে রাখি, ডায়াবেটিস ডিটেক্ট হওয়ার পরপরই যদি আপনি একটি প্রপার ডায়েটারি ম্যানেজমেন্ট আপনি গ্রহণ করে সেই অনুযায়ী লাইফস্টাইলটাকে মডিফিকেশন করে নেন তাহলে কিন্তু আপনাকে আর ইনসুলিন বা মেডিকেশনের সাহায্য নিতে হবে না। আর যদি আপনি শুরু থেকেই প্রপার ডায়েট চার্ট মেনটেন না করেন তাহলে আপনাকে খুব অল্প সময়ের মধ্যেই ইনসুলিন এবং মেডিকেশনে ঢুকে যেতে হবে এবং তারপর মেডিকেশনে ঢুকে যাওয়ার পর কিন্তু আপনার রেস্ট অফ দ্য লাইফ ডায়াবেটিসটা খুব একটি ভালো অবস্থায় থাকবে না, কারণ লং টাইম ডায়াবেটিক মেডিকেশন ইনটেকের পর বিভিন্ন ধরনের সাইড ইফেক্টস গুলো চলে আসে, আপনার হার্ট, আপনার ব্রেন, আপনার কিডনি সেগুলো ক্ষতিগ্রস্ত হতে থাকে ডিউ টু মেডিসিনাল সাইড ইফেক্ট। ইভেন দো যেটি হয় যে লং টার্ম ডায়াবেটিক মেডিকেশনে অভ্যস্ত হয়ে গেলে হাইপারটেনশন ডেভেলপ করে। হ্যাঁ, সো ডায়াবেটিক মেডিকেশনে যেতে না চাইলে আপনাকে যেটি করতে হবে একটি প্রপার ব্যালেন্স ডায়েট আপনাকে গ্রহণ করতে হবে এবং সেটি করার জন্য আপনাকে সাহায্য করবে একজন এক্সপার্ট নিউট্রিশনিস্ট। আপনি আপনার ডায়াবেটিস ডিটেক্ট হওয়া মাত্রই আপনার এলাকার নিকটস্থ কোনো ডায়েটিশিয়ানের কাছ থেকে আপনার হাইট, ওয়েট, আপনার অ্যাক্টিভিটি লেভেল এবং আপনার ব্লাড প্যারামিটার্স অনুযায়ী একটি সুন্দর একটি ডায়েট চার্ট আপনি করিয়ে নেবেন এবং সেই ডায়েট চার্ট অনুযায়ী খাবার গ্রহণ করলে আপনার ডায়াবেটিস রেস্ট অফ দ্য লাইফ কন্ট্রোলেই থাকবে। এখন চলে আসি যাদের অলরেডি ডায়াবেটিস আনকন্ট্রোলড এবং যারা বিভিন্ন আনকন্ট্রোলড ডায়াবেটিসের কারণে বিভিন্ন কমপ্লিকেশনসে ভুগছেন, তারা কিভাবে ফুড ইনটেক করবেন বা তাদের ডায়েটটা কেমন হবে। বলা হয়ে থাকে যে আমাদের ক্যালোরি রিকোয়ারমেন্টসের WHO থেকেও রেকমেন্ডেশন করা যে আমাদের ক্যালোরি আপ টু 50% আমরা কার্বোহাইড্রেট থেকে ইনটেক করতে পারবো, বাট যখন আমাদের ডায়াবেটিসটা আনকন্ট্রোলড
তখন কিন্তু আমাদের গ্লুকোজ মেটাবলিজমে অনেক বেশি প্রবলেম থাকে। গ্লুকোজটা ব্লাডে ঠিকমতো মেটাবলাইজ হয় না, ইনসুলিন সিক্রেশন ঠিকমতো হয় না। সো সেই সব ক্ষেত্রে শুধুমাত্র ডায়েটিশিয়ানের বা ফিজিশিয়ানের পরামর্শ অনুযায়ী আপনারা তখন কার্বোহাইড্রেট ইনটেকটাকে একটু থেরাপিউটিক টাইম পিরিয়ডের জন্য একটু রিডিউস করতে পারেন। এটা এটা সেই পার্সেন্টেজটা হতে পারে 15%, 20%, 30%। তবে যে অ্যামাউন্টের কার্বোহাইড্রেটটাকে ইনটেক করা হোক না কেন সেটা অবশ্যই আসতে হবে গুড কার্বোহাইড্রেট থেকে। বলা হয়ে থাকে যে কার্বস আমাদের লেথার্জিক করে দেয়, হ্যাঁ, কার্বস আমাদের হাঙ্গার ফিলিংটাকে বাড়িয়ে দেয়, কারণ যখনই কার্বোহাইড্রেট জাতীয় কোনো খাবার গ্রহণ করা হয় সেটাকে সেল পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য ইনসুলিনের প্রয়োজন হয়। বাট অলরেডি দেখা যায় যে বেশিরভাগ ডায়াবেটিক পেশেন্টেরই ওজনাধিক্য বা স্থূলতা থাকে বা অন্যান্য কমপ্লিকেশনের কারণে তাদের সেলসগুলো, মাইটোকন্ড্রিয়াগুলো অনেক বেশি ফ্যাট দিয়ে ফিল আপ থাকে। সো ইনসুলিন ঠিকমতো ইনসুলিন সিক্রেশন হয় না, এবং ইনসুলিন যদিও বা অল্প কিছু পরিমাণে ইনসুলিন সিক্রেশন হয় সেটা গ্লুকোজটাকে সেল পর্যন্ত নিয়ে গেলেও সেই মাইটোকন্ড্রিয়াগুলো ফ্যাট দিয়ে ফিল আপ থাকার কারণে গ্লুকোজটা মাইটোকন্ড্রিয়া পর্যন্ত প্রপারলি যায় না, যার ফলে হয় কি মাইটোকন্ড্রিয়া থেকে সেই গ্লুকোজটাকে ফেরত দেওয়া হয়, যার ফলে সেটা ফেরত এসে ব্লাডে গ্লুকোজগুলো ফ্লোটিং থাকে এবং বিভিন্ন ব্লাড ভেসেলসে সেগুলো থাকে এবং সেই ভেসেলসগুলোকে ক্ষতিগ্রস্ত করতে থাকে। তাই যেটি করতে হবে, আনকন্ট্রোল ডায়াবেটিসকে কন্ট্রোলে আনতে হলে গুড কোয়ালিটি কার্বোহাইড্রেট লাইক হোল গ্রেন কার্বোহাইড্রেট, বলা হয়ে থাকে যে সিম্পল কার্বোহাইড্রেট যেগুলো আমাদের ইন্টেস্টাইনে গিয়ে খুব র্যাপিড অ্যাবসর্ব হয় এবং ব্লাডে খুব র্যাপিড চলে আসে সুগারটা। এর পরিবর্তে ডায়াবেটিক রোগীর খাদ্য তালিকায় যদি কমপ্লেক্স কার্বোহাইড্রেট, লো জিআই ভ্যালু কমপ্লেক্স কার্বোহাইড্রেটটাকে যদি ফাইবার এনরিচ কমপ্লেক্স কার্বোহাইড্রেটকে যদি কার্বের সোর্স হিসেবে রাখা হয়, তাহলে সেটি কিন্তু ইন্টেস্টাইনে খুব একটু স্লো অ্যাবসর্ব হবে এবং ব্লাডে একটু স্লো আসবে সুগারটা। এবং আরেকটি ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এই ফাইবার সমৃদ্ধ হোল গ্রেইন কার্বোহাইড্রেটগুলো কিন্তু আমাদের ব্লাডে গিয়ে গ্লুকোজে কনভার্ট হয় না, যেটি হচ্ছে সিম্পল কার্বোহাইড্রেটগুলো আমাদের ব্লাড সুগারে কনভার্ট হয়, বাট কমপ্লেক্স কার্বোহাইড্রেটগুলো ব্লাড সুগারে কনভার্ট হয় না ডিউ টু কন্টেইনিং অফ হাই ফাইবার। সো এই হাই ফাইবার এনরিচ কমপ্লেক্স কার্বোহাইড্রেটগুলোকে আনকন্ট্রোল ডায়াবেটিসের ক্ষেত্রে ইনটেক করতে হবে। সো এই হাই ফাইবার এনরিচ কার্বোহাইড্রেটগুলোর মধ্যেও চলে আসছে দু ধরনের ফাইবার, যেমন ইনসলিবল ফাইবার, সলিবল ফাইবার। ইনসলিবল ফাইবার কোনগুলো? যেগুলো হচ্ছে যেটা বলা হয়ে থাকে যে বিভিন্ন ধরনের হোল গ্রেন ফুডস যেমন হুইট ব্রান, ব্রাউন রাইস, রুট ভেজিটেবলস, ক্যারটস, পটেটো, সুইট পটেটো, কিউকাম্বার, এই ধরনের এমন কিছু ফ্রুটস যেগুলোর মধ্যে এডিবল সিডস রয়েছে, বা কিছু লেগিউমস, লেন্টিলস অ্যান্ড পালসেস, ইভেন দো কিছু বিনস অ্যান্ড নাটস অ্যান্ড সিডস, এই সবগুলো হচ্ছে ইনসলিবল ফাইবার। সো এই ইনসলিবল ফাইবার এনরিচ খাবারগুলো যদি আমরা একজন আনকন্ট্রোল ডায়াবেটিকের পেশেন্ট তার খাবারের তালিকায় রাখেন অ্যাজ কার্বোহাইড্রেটের সোর্স, তাহলে যেটি হবে যেখান থেকে গ্লুকোজের অ্যাবসর্পশনটা আমাদের ইন্টেস্টাইনে স্লো হবে, যার ফলে আমাদের ব্লাডে গিয়ে সেটা সুগারে কনভার্ট হবে না, অ্যাজ ওয়েল অ্যাজ তিনি অনেক বেশি স্যাটিয়ারিটি ফিল করবেন এই ধরনের খাবারগুলো খাবে, এবং হচ্ছে ডায়াবেটিসও ব্লাড সুগারটা নিয়ন্ত্রণে থাকবে। আরেক ধরনের ফাইবারের সোর্স হচ্ছে সলিবল ফাইবার, যেটা কিছু খাবারের নাম আমি বলবো যেটা পাওয়া যাচ্ছে, যেমন ওটমিল, ওট ব্র্যান, ইভেন রাইস ব্র্যান, বার্লি, কিছু বিনস, কিছু লেন্টিলস, পালসেস অ্যান্ড সিট্রাস ফ্রুটস, ইভেন দো স্ট্রবেরিও হতে পারে, ইভেন দো লাইম। সো এই ধরনের খাবারগুলোতে সলিবল ফাইবার থাকে। সলিবল ফাইবারটা কি করছে? এটা কার্বোহাইড্রেটের একটা গুড সোর্স, অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্টের যে ক্লিনজিং সিস্টেমটাকে খুব ভালোভাবে করে থাকে। হ্যাঁ, বলা হয়ে থাকে যে সলিবল ফাইবার সমৃদ্ধ খাবারগুলো আমাদের লোয়ার গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্টের টক্সিনসগুলোকে খুব ভালোভাবে ক্লিন আউট করে দেয়।
এবং সেটাও ব্লাডে গিয়ে আমাদের ব্লাড সুগারে কনভার্ট হয় না এই ফাইবার এনরিচ খাবারগুলো। এরপর চলে আসি যে একজন আনকন্ট্রোল ডায়াবেটিক পেশেন্টের খাদ্য তালিকায়। এটা তো বললাম যে কার্বোহাইড্রেটের সোর্স হিসেবে কী ধরনের কার্বোহাইড্রেট রাখতে হবে। এরপর চলে আসি প্রোটিন। প্রোটিনকে বলা হয়ে থাকে বিভিন্ন সেলসের বিল্ডিং ব্লক। সো একজন ডায়াবেটিক পেশেন্টের খাবারের তালিকায় অবশ্যই মডারেট পোর্শনে প্রোটিন রাখতে হবে, যদি না ডায়াবেটিসের সাথে অন্য কোনো জটিলতা লাইক কিডনি ডিজিজ, ইউরিক অ্যাসিড এই ধরনের কোনো প্রবলেমস না থাকে, তাহলে কিন্তু ইভেন হাই প্রোটিন ডায়েটের মাধ্যমেও ব্লাড সুগারটাকে র্যাপিড কন্ট্রোলে করা যায়। কারণ হচ্ছে যে প্রোটিন কার্বোহাইড্রেট যত দ্রুত ব্লাড সুগার বাড়ায়, প্রোটিনটা কিন্তু এত দ্রুত ব্লাড সুগারটাকে বাড়িয়ে দেয় না। তবে এটা আসলে ইন্ডিভিজুয়ালাইজড হবে এবং সেটি অবশ্যই একজন এক্সপার্ট নিউট্রিশনিস্ট আপনাকে করে দেবেন যে কখন আপনার হাই প্রোটিন ডায়েট প্রয়োজন। আনলেস নিজে থেকে বাসায় আপনারা এটা ট্রাই করতে যাবেন না, এতে করে অন্য জটিলতা অ্যারাইজ হতে পারে। তো মডারেশন ইজ দ্য কি। মডারেট পোর্শনে প্রোটিন একজন ডায়াবেটিক পেশেন্টের খাবারের তালিকায় অবশ্যই থাকবে। সেটির উৎস হতে পারে বিভিন্ন ধরনের ফিশ, সি ফিশ, চিকেন, লিন মিট, হোয়াইট চিকেন, এগুলো আসতে পারে। অ্যান্ড বিভিন্ন ধরনের ডাল। ডাল একদিকে কিন্তু আপনার সলিউবল ফাইবারেরও একটি সোর্স এবং প্রোটিনেরও একটি ভালো সোর্স। তো আর বিভিন্ন ধরনের বিনস, বিভিন্ন ধরনের পিস, বিভিন্ন ধরনের নাটস, বিভিন্ন ধরনের সিডস, এগুলো হতে পারে আপনার ডায়াবেটিক রোগীর খাবারের তালিকায় প্রোটিনের সোর্স। এরপর চলে আসে ফ্যাটের বিষয়ে। অবশ্যই একজন ডায়াবেটিক পেশেন্টের খাবারের তালিকায় কিছু হেলদি ফ্যাট থাকতে হবে। সেক্ষেত্রে ফ্যাটের সোর্স হিসেবে আপনার ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবার, পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবার, মনো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবারগুলোকে চুজ করতে হবে। এছাড়াও অনেক সময় দেখা যায় যে লং টার্ম ডায়াবেটিক কমপ্লিকেশনের কারণে শর্ট টার্ম মেমোরি লস, লাইক কোথাও কিছু একটা রেখে দিচ্ছি, একটু পরেই ভুলে যাচ্ছি, মনে করতে পারছি না যে আসলে কোথায় রেখেছি, বা একটু আগে কিছু একটা শুনেছি, রিকল করতে পারছি না যে কি শুনেছি। এটাকে শর্ট টার্ম মেমোরি লস আমরা বলে থাকি। এটা কিন্তু হয়ে থাকে আনকন্ট্রোল ডায়াবেটিস থাকলে। ডায়াবেটিক পেশেন্টদের ক্ষেত্রে বিশেষ করে এটা হয় আনকন্ট্রোল ডায়াবেটিস থাকলে। তো এই ধরনের হেলদি ফ্যাটসগুলো থেকে আমরা যে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড পেয়ে থাকি, সেটা কিন্তু আমাদের ব্রেইনের এবং মেমোরি ডেভেলপমেন্টের জন্য খুব ভালো কাজ করে থাকে। এরপর চলে আসে বিভিন্ন এটা তো গেল বিভিন্ন ম্যাক্রো সম্পর্কে, ম্যাক্রোনিউট্রিয়েন্ট, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট। এরপর বিভিন্ন মাইক্রোনিউট্রিয়েন্ট, কেননা বলা হয়ে থাকে যে বিভিন্ন মাইক্রোনিউট্রিয়েন্টের ডেফিসিয়েন্সি থাকলে কিন্তু ম্যাক্রোনিউট্রিয়েন্টগুলোর অ্যাবজর্পশন, অ্যাসিমিলেশন ভালোভাবে হয় না। সো একজন ডায়াবেটিক পেশেন্টের খাবারের তালিকায় অবশ্যই ম্যাক্রোনিউট্রিয়েন্ট, কমন কিছু ম্যাক্রোনিউট্রিয়েন্ট আমি বলবো, যে বিভিন্ন ভিটামিনস, মিনারেলস, ট্রেস এলিমেন্টস, এগুলো পর্যাপ্ত পরিমাণে থাকতে হবে। এবং 30-এর পর আমাদের যখন বোন ডেন্সিটি কমতে থাকে, তখন কিন্তু আলটিমেটলি আমাদের বিশেষ করে আনকন্ট্রোল ডায়াবেটিস থাকলে তখন কিন্তু এই যে আমাদের বিভিন্ন হাত পা কামড়ানো বা হচ্ছে যে বিভিন্ন জায়গায় ব্যথা, এই জিনিসগুলো বেশি হয়ে থাকে। সো ক্যালসিয়ামটা পর্যাপ্ত পরিমাণে ডায়াবেটিক পেশেন্টের খাবারে থাকতে হবে, অ্যাজ ওয়েল এস ভিটামিন ডি থাকতে হবে, এবং বিভিন্ন মিনারেলস, ক্যালসিয়াম, ফসফরাস, এগুলো পর্যাপ্ত পরিমাণে থাকতে হবে। সো সেটির সোর্স হতে পারে একটি ডেয়ারি প্রোডাক্ট, বিভিন্ন লো ফ্যাট মিল্ক, লো ফ্যাট ইয়গার্ট, সেটি হতে পারে ছানা হতে পারে। সো ডিজিজ কন্ডিশন অনুযায়ী, পেশেন্টের কন্ডিশন অনুযায়ী একজন ডায়াবেটিক পেশেন্টকে ক্যালসিয়াম সমৃদ্ধ খাবারগুলো তার খাবারে রাখতে হবে। সেটির একটি মেজর সোর্স হতে পারে ডেয়ারি প্রোডাক্ট। এরপর যেটি বলবো যে আনকন্ট্রোল ডায়াবেটিস থাকলে এই যে আমরা বলছি যে ফাইবার এনরিচ খাবারগুলো গ্রহণ করতে। সো এই ফাইবার এনরিচ খাবারগুলোর মাধ্যমে কিন্তু আপনি শুধু যে কমপ্লেক্স কার্বোহাইড্রেট পাবেন শুধু তাই নয়, আপনি কিন্তু এর সাথে বিভিন্ন ভিটামিন, মিনারেলসও পেয়ে যাবেন।
রেগুলার খাবারের তালিকায় 6 থেকে 7 সার্ভিং ভেজিটেবলস রাখতে হবে, যার মধ্যে 2 সার্ভিং লিফি ভেজিটেবলসগুলো থাকতে হবে। এবং আমরা অনেক সময় বলি যে ডায়াবেটিক পেশেন্ট আলু খেতে পারবে না, ডায়াবেটিক পেশেন্ট গাজর খেতে পারবে না, বাট ব্যাপারগুলো ঠিক তা না। যেটা হয় যে আলুটা হচ্ছে ইকুইভ্যালেন্ট টু রাইস, সো আপনি আলুটাকে কনজিউম করতে চাইলে যখন ডায়াবেটিস আনকন্ট্রোলড অর ডায়াবেটিস কন্ট্রোল, সবসময় যদি আপনি আলুটাকে ইনটেক করতে চান তাহলে সেটা হচ্ছে সারাদিনের জন্য যে সবজিটা রান্না হবে সেটার মধ্যে একটি আলু যদি আপনি অ্যাড করে দেন তাহলে আপনার প্রপোর্শনে খুব অল্প পরিমাণেই আসলো, এভাবে নেওয়া যেতে পারে। অথবা যদি আপনি আলুটাকেই বেশি কনজিউম করতে চান, খুব পছন্দ হয়, সেক্ষেত্রে আমি একটু টিপস দিয়ে দিই যে ভাত রুটির পরিবর্তে বা ওটসের পরিবর্তে তখন কিন্তু আপনি অল্প পরিমাণে আলু অল্টারনেট কার্বোহাইড্রেট সোর্স হিসেবে তখন আপনি ইনটেক করতে পারবেন, কেননা পটেটোতেও রয়েছে সলুবল ফাইবার, বিশেষ করে হোয়াইট পটেটোর থেকে সুইট পটেটোতে। সেটা বিটা ক্যারোটিনের একটি খুব ভালো সোর্স এবং খুব ভালো পরিমাণে সলিবল ফাইবারও পাওয়া যায় এবং অনেক বেশি ভিটামিন মিনারেল রয়েছে সেটিতে। সো এইভাবে আলুটাকে কনজিউম করতে পারবেন। এবং আরও একটি বিষয়, ডায়াবেটিক পেশেন্টকে যেটি মানতে হবে যে ফ্রুটের বিষয়ে একটি কনফিউশন থেকে যায় আপনাদের। অনেকেই মনে করেন যে ডায়াবেটিক হয়ে গেল আমি তো আর ভালো ভালো কোনো ফ্রুটস খেতে পারবো না, এটাও একটি রং কনসেপ্ট। বলা হয়ে থাকে ডায়াবেটিক পেশেন্টের জন্য ফ্রুটের পোর্শন সাইজ হবে ফিস্ট সাইজ, অর্থাৎ আপনার 1 পোর্শন ফিস্ট সাইজে যে ফ্রুটটা আসবে। লাইক আপনি আজকে একটা কলার, বড় একটি কলার, অর্ধেকটি কলা ইনটেক করলেন, কালকে আপনি একটি আপেল ইনটেক করলেন, পরশু আপনি 2 পিস খেজুর ইনটেক করলেন। ঠিক এভাবে অল্টার করে করে আপনি ভ্যারাইটি অফ ফ্রুটস কিন্তু আপনি কনজিউম করতে পারবেন এবং আপনি সবগুলো খাবারকে এনজয় করতে পারবেন। So portion control is the main fact and moderation is the key. So moderation portion আপনি সবকিছুই কিন্তু ইনটেক করতে পারবেন। এবং যখন আপনার ডায়াবেটিসটা কন্ট্রোলে থাকবে তখন মেইনটেনেন্স ডায়েটে গিয়ে আপনি কিন্তু উইকলি একদিন এক সার্ভিং কোনো মিষ্টি খাবার, হ্যাঁ সাদা চিনিটাকে আমরা সবসময়ই অ্যাভয়েড করতে বলি কারণ এটা আসলে অনেক বেশি প্রসেসড ইনস্টেড অফ হোয়াইট সুগার। সেক্ষেত্রে মেইনটেনেন্স ডায়েটে গুড়, মধু সেটাকে ন্যাচারাল সুইটনার হিসেবে ইনটেক করা যাবে। শুধুমাত্র আমরা চিনি, গুড়, মধু, মিষ্টিকে তখনই অ্যাভয়েড করতে বলি যখন ডায়াবেটিসটা আনকন্ট্রোল থাকে ফর দ্য থেরাপিউটিক টাইম পিরিয়ড। আদারওয়াইজ যখন আপনার ডায়াবেটিস গুড কন্ট্রোলে আছে তখন কিন্তু আপনি অল্প পরিমাণে কোনো একটা কার্বোহাইড্রেটের সোর্সের অল্টার সোর্স হিসেবে আপনি অল্প পরিমাণে গুড়, মধু, মিষ্টিও অ্যাড করে খেতে পারবেন এবং তাতে আপনার ব্লাড সুগার রাইজ করবে না এবং আপনি সুস্থভাবে জীবনযাপন করতে পারবেন। তবে সেই পর্যায় পর্যন্ত যাওয়ার আগে আপনাদেরকে একটু থেরাপিউটিক কিছু ডায়েট আপনাদেরকে গ্রহণ করতে হবে যাতে ডায়াবেটিস আনকন্ট্রোলড, কারণ তখন মেটাবলিজমটা গ্লুকোজ মেটাবলিজমটাই হচ্ছে ডিস্টারবেন্স থাকে। সো মেটাবলিজমটাকে কারেকশন করার জন্য অবশ্যই আপনাকে কোনো এক্সপার্ট নিউট্রিশনিস্টের কাছে যেতে হবে। ইভেন আমরা ইডব্লিউ ভিলা মেডিকাতে আমাদের রিজেনারেটিভ ডায়েটের মাধ্যমে আমি কিছু থেরাপিউটিক ডায়েট প্রোভাইড করে থাকি যেটা দিয়ে হচ্ছে খুব সহজে মেটাবলিজমের এই ডিস্টারবেন্সগুলোকে কারেকশন করে দেওয়া হয়। অ্যান্ড আমাদের তো আমি বলেছি যে আমাদের কিছু অ্যাডভান্সড জার্মান টেকনোলজির মাধ্যমে আমাদের ফিজিশিয়ানস কিছু থেরাপিস্ট প্রোভাইড করে থাকেন যার মাধ্যমে সারা জীবন আপনার প্যানক্রিয়াস যেন সুস্থ মানুষের প্যানক্রিয়াসের মতো কাজ করে সেই ব্যবস্থাও করে দেওয়া হয়ে থাকে। একটি কোশ্চেন এসছে, তানজিনা মির কোশ্চেন্স করেছেন। আসসালামু আলাইকুম আপু, 4-5 দিন পর আমার বুকে ব্যথা হুট করে করে ওঠে, যাই বুকের ভিতর ঘা দিয়ে ছুরি মেরেছে এমন টাইপের ব্যথা। এই অবস্থায় ডক্টরের কাছে যেতে পারছি না, লকডাউন সিচুয়েশনে কি করতে পারি? এটা যদিও আমার টপিক রিলেভেন্ট না, তবুও আমি বলছি যে অনেক সময় হয় গ্যাসের প্রবলেমের কারণে বুকে ব্যথা হয়, আবার অনেক সময় হয় যে হার্টের প্রবলেমের কারণেও হচ্ছে বুকের ব্যথাটা হয়। সো আপনাকে এটি আইডেন্টিফাই করতে হলে আপনাকে আমি বলবো যে আমাদের ইডব্লিউ ভিলা মেডিকাতে টেলিমেডিসিন সার্ভিসটিও এখনও
বর্তমান আছে, যেখানে আমাদের অভিজ্ঞ ফিজিশিয়ানস আপনাকে টেলিমেডিসিনের মাধ্যমে আপনি যদি আমাদের সাথে কন্ট্যাক্ট করেন তাহলে ওনারা আপনাকে একটি ভালো সাজেশন দিয়ে দিতে পারবে আপনার ডিজিজ কন্ডিশন অনুযায়ী। আপনি আমাদের পেজে চোখ রাখুন এবং আমাদের কন্ট্যাক্ট পার্সন আপনার সাথে যোগাযোগ করে আপনাকে একটি ব্যবস্থা করে দেবে। তো যেটি নিয়ে কথা বলছিলাম, আনকন্ট্রোল ডায়াবেটিস কিভাবে সঠিক খাদ্যাভ্যাসের মাধ্যমে কন্ট্রোলে আনা যায়। তো ওভারঅল গ্লুকোজ মেটাবলিজমটাকে কারেকশন করতে হবে, প্রয়োজনে মেটাবলিজম সিস্টেমটা গ্লুকোজ মেটাবলিজম থেকে অল্টারনেট কোনো মেটাবলিজমে আমাদেরকে তখন শিফট করতে হয় ডিউ টু ইমব্যালেন্সড হরমোন সিস্টেম for the correction of glucose for the correction of defective glucose metabolism, তখন আমাদের অল্টারনেট কোনো মেটাবলিক সিস্টেমের হেল্প নিতে হয়। তো এটি হচ্ছে একটি বিষয়। এরপর চলে আসি যে এই তো গেল খাদ্যাভ্যাসের মধ্যে কি চেঞ্জগুলো আনতে হবে। আরেকটি বিষয় বলি যে একটি কমপ্লেক্স কার্বোহাইড্রেটও মানে একটি গুড হেলদি খাবারও যদি আপনি আপনার ক্যালোরি রিকোয়ারমেন্টের তুলনায় বেশি গ্রহণ করে ফেলেন, বা আপনার নিউট্রিশনিস্ট আপনাকে যে কার্বোহাইড্রেটের যে পার্সেন্টেজ অনুযায়ী যত গ্রাম কার্বোহাইড্রেট সেই অনুযায়ী যে পরিমাণটা আপনাকে দিবে তার থেকেও যদি বেশি আপনি ইনটেক করে ফেলেন, সেটা যদি খুব হেলদি খাবারও হয়, সিট্রাস ফ্রুটও হয়, ইভেন যদি ওটস হয় বা মানে হোল গ্রেইন হয়, ইভেন ফাইবার রিচ কোনো খাবারও হয়, সেটাও যদি আপনি পরিমাণের তুলনায় বেশি গ্রহণ করে ফেলেন, সেখান থেকেও কিন্তু আপনার ব্লাড সুগার স্পাইক করবে এবং আপনার ডায়াবেটিস কন্ট্রোল হবে না। সো অবশ্যই আপনাকে পোর্শন কন্ট্রোল করে রিকোয়ারমেন্টস অনুযায়ী খেতে হবে, অর্থাৎ ক্যালোরি রিকোয়ারমেন্টের মধ্যেই আপনাকে ফুড ইনটেক করতে হবে, এক্সেস ক্যালোরি ইনটেক করা যাবে না। আরেকটি যেটি হচ্ছে যে খাদ্যাভ্যাসের সাথে সাথে আপনাকে আদার্স কিছু ফ্যাক্ট যেগুলো কারেকশন করে ফেলতে হবে। এক্সারসাইজ, ডায়াবেটিস রোগটাকে আমরা বলে থাকি 3D, অর্থাৎ ডায়েট, ডিসিপ্লিন, ইফ নেসেসারি মেডিকেশন অর ড্রাগ। সো এই ডিসিপ্লিনের মধ্যে চলে আসছে কিন্তু সময় মতো এক্সারসাইজ করা, সময় মতো ঘুমানো এবং সময় মতো রিল্যাক্সেশন করা বা স্ট্রেস রিডাকশন করা। তো এক্সারসাইজের বিষয়ে আমি বলবো যে প্রতিদিন 30 to 45 মিনিটসের একটি ব্রিস্ক ওয়াকিং যদি একজন আনকন্ট্রোলড ডায়াবেটিক পেশেন্টও যদি করেন, তাহলে যেটি হবে যে এক্সারসাইজের মাধ্যমে বডির প্রতিটি সেল ইনসুলিনের প্রতি অনেক বেশি সেন্সিটিভ হয়ে যায়। যে জিনিসটারই ল্যাকিংস থাকে আমাদের ডায়াবেটিক পেশেন্টদের ক্ষেত্রে, যে ইনসুলিন সেন্সিটিভিটিটা কমে যায় অনেক। থ্রু এক্সারসাইজ, রেগুলার এক্সারসাইজ, সেই ইনসুলিন সেন্সিটিভিটিকে আমরা অনেক বাড়িয়ে দিতে পারি, ইভেন আমাদের প্রতিটি সেল সেই ইনসুলিনের প্রতি সেন্সিটিভ হয়ে যায়, যার ফলে গ্লুকোজ মেটাবলিজমটা অনেক বেশি ভালো হয় এবং ব্লাড সুগার কন্ট্রোলে থাকে। সো রেগুলার এক্সারসাইজ করতে হবে, ইভেন রেগুলার করতে না পারলে উইকলি 3 days 45 মিনিটস করে টোটাল 150 মিনিটস যদি কেউ এক্সারসাইজ করে, তাহলেও তার ডায়াবেটিস কন্ট্রোলে আসবে। ইভেন মেডিসিন ছাড়া ডায়াবেটিস কন্ট্রোলের একটি উপায় হচ্ছে আপনাকে রেগুলার এক্সারসাইজ করতে হবে। এতে করে যেটি হবে যে রেগুলার 45 মিনিটসের একটি ব্রিস্ক ওয়াকিং অর সাইক্লিং, সুইমিং, ইভেন কোনো যোগা, ফ্লোর এক্সারসাইজ, এগুলোর মাধ্যমে আপনি 250 থেকে 300 ক্যালোরিজ আপনি বার্ন করে দিতে পারবেন। সো যদি এমন হয় যে আপনার কোনো এক্সেস ক্যালোরি আপনার ইনটেক হয়েছে, সেদিন যদি আপনি 2 বেলা হেঁটে দেন, তাহলেও কিন্তু আপনি সেই এক্সট্রা ক্যালোরিটা আপনার বডিতে আর স্টোর হতে পারলো না। এক্সট্রা ক্যালোরিটা কিন্তু ফ্যাট হিসেবেই স্টোর হবে এবং যত বেশি আপনার ফ্যাট সেলগুলোর পরিমাণ বড় হতে থাকবে, তত বেশি কিন্তু আপনার ডায়াবেটিসটা আনকন্ট্রোল থাকবে। এই জন্য হচ্ছে এক্সট্রা ক্যালোরিজটাকে বার্ন করে দিতে এবং গ্লুকোজের মেটাবলিজমটাকে ভালো রাখতে এবং ইনসুলিন সেন্সিটিভিটিটাকে বাড়াতে আপনাকে অবশ্যই রেগুলার 45 মিনিটস এক্সারসাইজ করতে হবে। এবং এই লকডাউন সিচুয়েশনে যেটি বলবো যে যদি আপনাদের বাইরে কোথাও এক্সারসাইজ করার কোনো ব্যবস্থা না থাকে, সুযোগ না থাকে, সেক্ষেত্রে বাসার ছাদটাকে আমরা ইউজ করতে পারি, গ্যারেজটাকে ইউজ করতে পারি। ইভেন যাদের নি জয়েন্টে কোনো প্রবলেম নেই, হ্যাঁ, পায়ে কোনো অসুবিধা নেই হাঁটতে,
তারা কিন্তু সিঁড়িটাকে ইউজ করে এক্সারসাইজটাকে করতে পারে। ইভেন ঘরের মধ্যে যোগা করেও এক্সারসাইজটাকে করতে পারে। তো সেই 45 মিনিটসের এক্সারসাইজটা এমন হবে যেন আপনি আপনার হৃদস্পন্দনটা বেড়ে যায় এবং আপনি যে শ্বাস প্রশ্বাস নিচ্ছেন, আপনার ফুসফুস কাজ করছে, সেই অনুভবটা যেন আপনি পান। এমনভাবে আপনাকে এক্সারসাইজটা করতে হবে। এক্সারসাইজেরও 3টি প্যাটার্ন আছে, 3টা ভাগে সেটাকে করতে হয়। ফার্স্টে বডিটাকে ওয়ার্ম আপ করে নিতে হবে, দেন আপনাকে এক নাগাড়ে হেঁটে যেতে হবে বা এক নাগাড়ে সেই এক্সারসাইজের যে সাইকেলটা সেটা মেনটেন করতে হবে। দেন কিছুক্ষণ পর আপনি কুল ডাউন বা রেস্টে গিয়ে তারপর আবার সেকেন্ড সাইকেলটা স্টার্ট করবেন। এইভাবে 45 মিনিটস এক্সারসাইজ আপনাকে অবশ্যই করতে হবে ডায়াবেটিসটাকে কন্ট্রোলে রাখতে। আরেকটি যেটি বিষয় হচ্ছে যে এই ডিসিপ্লিন, যে বলছি যে 3D ড্রাগ ডিসিপ্লিন ডায়েট, তার মধ্যে কিন্তু ডিসিপ্লিনের মধ্যে চলে আসছে ফার্স্ট গেল এক্সারসাইজ, সেকেন্ড চলে আসবে আপনার স্লিপিং প্যাটার্ন। আপনার এই রাতের বেলা আপনার ইমিউনিটির জন্য বা আপনার হরমোনাল ব্যালেন্সের জন্য যে হরমোনগুলো সিক্রেশন হবে সেটা কিন্তু শুধুমাত্র রাতে ঘুমানোর সময়ই হবে, যেটা দিনের ঘুম দিয়ে যেটি কাভারেজ হবে না। সো আপনাকে রাত 11টা থেকে সকাল 5টা পর্যন্ত অবশ্যই ডিপ স্লিপে থাকতে হবে ফর প্রপার হরমোনাল ব্যালেন্স। অ্যান্ড সো স্লিপ সাইকেলটাকে আপনাকে ঠিক রাখতে হবে। সো 8 আওয়ার সাউন্ড স্লিপ ইজ মাস্ট। অ্যান্ড আরেকটি ব্যাপার হচ্ছে যে স্ট্রেস রিডাকশন। তো অনেক বেশি আমরা বর্তমান সময়ের বিজি লাইফস্টাইলে, হেক্টিক লাইফস্টাইলে আমরা সবাই অনেক ব্যস্ত, হ্যাঁ, অল্পতেই আমরা অনেক বেশি টেনশন করে ফেলছি। এই টেনশনের প্রভাবটা একটা নেতিবাচক প্রভাব চলে আসে আমাদের বডির উপরে, আমাদের হরমোন লেভেলের উপরে। যেহেতু ডায়াবেটিস একটি হরমোনাল ইমব্যালেন্স, এক্ষেত্রে হচ্ছে যে বেশি টেনশন করে ফেললে তখন যেটি হয় যে আমাদের কর্টিসল হরমোনের প্রভাবটা অনেক বেড়ে যায় এবং এর কারণে আমাদের ব্লাডে সুগারটা স্পাইক হয়। সো কর্টিসল হরমোনটাকে নর্মাল লেভেলে রাখতে হলে যেটি করতে হবে যে স্লিপিং সাইকেল ঠিক রাখতে হবে এবং স্ট্রেস রিডাকশন করতে হবে। স্ট্রেস রিডাকশনের আরেকটি পার্ট হতে পারে যোগা করা, রিল্যাক্সেশন করা এবং অতিরিক্ত দুশ্চিন্তা না করা। এটা গেল। আরেকটি বিষয় আমি বলবো যে যখন প্রয়োজন পড়বে ঠিক তখনই শুধু ডায়াবেটিক মেডিকেশনটা কে হচ্ছে গ্রহণ করা, মানে সারা বছরের জন্য যে লং টাইমের একটা মেডিকেশন অভ্যস্ত হয়ে যাওয়া, এই বিষয়টিকে একটু অ্যাভয়েড করতে হবে। এবং এটি শুধুমাত্র যখন আপনি ডায়েট এবং এক্সারসাইজের মাধ্যমে ব্লাড সুগারটাকে কন্ট্রোলে রাখতে পারবেন তখন আপনার ফিজিশিয়ানও আপনাকে আননেসেসারি আপনাকে ডায়াবেটিক মেডিকেশন দেবেন না। সো এটি শুধুমাত্র আপনি কারেকশন করতে পারেন থ্রু প্রপার ডায়েট, যেহেতু মেডিসিনেরও কিছু সাইড ইফেক্টস রয়েছে। তবে আমি এখানে একটু বলবো যে আমাদের ইডব্লিউ ফিলামেডিকাতে এমন কিছু থেরাপিস্ট রয়েছেন যেগুলোর কনভেনশনাল মেডিসিনের যে সাইড ইফেক্ট সেটি কিন্তু ইডব্লিউ ফিলামেডিকার থেরাপিস্টের মাধ্যমে সেই সাইড ইফেক্টগুলোকে বাদ দিয়ে উইদাউট সাইড ইফেক্ট কিছু থেরাপিস্টের মাধ্যমে আনকন্ট্রোল ডায়াবেটিসটাকে কন্ট্রোল করানো হয় এবং রেস্ট অফ দ্য লাইফ মেনটেন্যান্স ডায়েটের মাধ্যমে সেই ব্লাড সুগারটাকে কন্ট্রোলে রাখার ব্যবস্থা করে দেওয়া হয়। সো যেখানে কোনো সাইড ইফেক্ট থাকবে না। আরেকটি ব্যাপার আমি বলবো যে আনকন্ট্রোল ডায়াবেটিসটিকে কন্ট্রোলে রাখতে হলে প্রপার ডায়েটের মধ্যে আপনাকে যেটি করতে হবে যে টাইম মেনটেন করে করে আপনাকে খেতে হবে। সো ডায়াবেটিসটাকে বলা হয়ে থাকে যেটি ক্লক ডিজিজ, অর্থাৎ আপনি আপনার ঠিক সময় মতো খাবারটিকে গ্রহণ করবেন। লাইক পুষ্টিবিদ, বিভিন্ন পুষ্টিবিদের পরামর্শ অনুযায়ী আমরা সব পুষ্টিবিদ মোটামুটি এটাই বলছি যে আপনারা সারাদিনের খাবারটাকে অ্যাটলিস্ট 6 বারে ভাগ করে খাবেন। অর্থাৎ আপনি যে প্রতিটি ডায়াবেটিস পেশেন্টেরই জানা থাকতে হবে যে তিনি কত ক্যালোরি ইনটেক করছেন, সেই ক্যালোরির মধ্যে কত গ্রাম কার্বোহাইড্রেট তিনি ইনটেক করছেন এবং সেই কার্বোহাইড্রেটটাকে কতবারে ডিভাইড করে তিনি গ্রহণ করছেন। কোনো এক্সপার্ট নিউট্রিশনিস্টের কাছে গেলে এই ফুড ডিভিশনটা তারা করে দেবেন। হ্যাঁ, তো আমি ইন জেনারেল আপনাদের বলছি যে এই কার্বোহাইড্রেটটাকে মিনিমাম 6 বারে ভাগ করে আপনারা খাবেন। তাহলে যেটা হয় যে খুব অল্প পোর্শনে কমপ্লেক্স কার্বোহাইড্রেটটা আপনার ভেতরে যাবে এবং সেটা খুব ধীরে ধীরে কাজ করবে এবং ব্লাডের সুগারটাকে স্পাইক করাবে না।
যেটা হয় যে 3টা মেইন মিল রাখতে বলা হয়ে থাকে এবং 3টি স্ন্যাক। তো এই যে বললাম যে আনকন্ট্রোল ডায়াবেটিসের ক্ষেত্রে তখন যদি খুব কারো মিষ্টি ফলগুলোকে মিড মর্নিং স্ন্যাকে বা ইভিনিং স্ন্যাকে রাখা যায় তাহলে কিন্তু সেটা ব্লাড সুগার খুব একটা বাড়ায় না। যেমন আপনি মেইন মিলের সাথে যদি একটা হাই সুগারি কোনো একটা ফ্রুট লাইক ম্যাঙ্গো, ব্যানানা, খেজুর ইনটেক করে ফেলেন, সেটা কিন্তু খুব দ্রুত আপনার ব্লাডে গ্লুকোজটাকে স্পাইক করে দিবে। বাট আফটার মিল ইন্টারভাল টাইমে ইনসুলিনটা খুব ভালো কাজ করে। তখন যদি এই মিডি স্ন্যাকগুলোতে আপনারা কিছু ফ্রুট রাখতে পারেন তাহলে সেটা ব্লাডে খুব ভালোভাবে মেটাবলিজম হয় এবং ব্লাড সুগারটা বাড়ে না। কিছু কোশ্চেন্স এসেছে, আমি একটু অ্যান্সার করে নিচ্ছি। ওকে, নাজমুল শোলে বলেছেন, আই এম রিসেন্টলি ডায়াগনোসড অ্যাজ ডায়াবেটিক, ইজ ইট পসিবল টু লিড এ গুড লাইফ উইদাউট মেডিসিনস অর ডায়াবেটিস, ইফ সো হাউ? ফাইন। যেটি আমি বলছিলাম আপনাকে যে যারা রিসেন্টলি ডিটেক্ট হয়েছেন ডায়াবেটিসে তারা যদি শুরু থেকেই একটি পার্সোনালাইজড ডায়েট প্ল্যান কোনো ডায়েটিশিয়ানের কাছে গিয়ে করিয়ে নেন তাহলে কিন্তু শুধুমাত্র প্রপার ডায়েট এবং এক্সারসাইজের কম্বিনেশনে আপনি অনেকটা বছর আপনি মেডিসিন ছাড়াই ডায়াবেটিস কন্ট্রোলে রাখতে পারবেন। এবং আই উড লাইক টু ইনভাইট ইউ টু আওয়ার সেন্টার, আওয়ার EW Villa Medica। এখানে কনভেনশনাল মেডিসিনের যে সাইড ইফেক্টসগুলো আছে সেই মেডিসিনগুলোকে বাদ দিয়ে কিছু রিজেনারেটিভ ট্রিটমেন্টস, কিছু থেরাপিস আমাদের ফিজিশিয়ানস আপনাকে প্রোভাইড করবেন এবং থ্রু দিস থেরাপি আপনার ডায়াবেটিসটা ফর দ্য হোল লাইফ আপনার কন্ট্রোলেই থাকবে। ডায়াবেটিস কিউরেবল না, বাট ডায়াবেটিস যেন সারা জীবন আপনার কন্ট্রোলে থাকে সেজন্য আপনাকে আমরা কিছু গাইডলাইন দিতে পারবো। শোয়েব রেজা কোশ্চেন্স করেছেন, আমি প্যানক্রিয়াসের রোগী। আমি ঠিক বুঝতে পারলাম না, প্যানক্রিয়াসের রোগী বলতে আপনি কি বোঝাচ্ছেন? সাধারণত দুটো রোগ হয়ে থাকে, একটা হচ্ছে ডায়াবেটিস আর একটি হচ্ছে প্যানক্রিয়াটাইটিস। সো আপনি কি বোঝাচ্ছেন আমি ঠিক বুঝতে পারলাম না আপনার প্যানক্রিয়াসের কি প্রবলেম। বাট আমার ডেন্টিস্ট যদি আনকন্ট্রোল ডায়াবেটিস যদি আনকন্ট্রোল থাকে তাহলে কি প্যানক্রিয়াসে ব্যথা কি শুরু হতে পারে কিনা? ও ডেফিনেটলি, যখন আমি শুরুতেই বলেছি যে যখন আপনার ডায়াবেটিসটা আনকন্ট্রোল তখন অ্যাসোসিয়েট কিছু ডিজিজ আপনার অলরেডি হয়ে যাবে। আর যখন আপনার ডায়াবেটিস কন্ট্রোল তখন এই অ্যাসোসিয়েট ডিজিজগুলোকেও আপনি প্রিভেন্ট করতে পারবেন আর কন্ট্রোল করতে পারবেন। ইভেন দো ডায়াবেটিস যখন কন্ট্রোলে থাকে ক্যান্সার পর্যন্ত কন্ট্রোলে রাখা যায় অথবা ক্যান্সার প্রিভেনশনও করা যায় ডায়াবেটিস কন্ট্রোলের মাধ্যমে। সো আপনার প্যানক্রিয়াটাইটিস, অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিসে বা ক্রনিক প্যানক্রিয়াটাইটিসে যে খুব পেইন হয়, হ্যাঁ, সেই পেইনটা রিলিভ করতে হলে আপনাকে অ্যান্টি ইনফ্ল্যামেটরি ডায়েটে যেতে হবে এবং ডেফিনেটলি অবশ্যই একটি ডায়াবেটিক ডায়েট প্ল্যানও আপনাকে ফলো করতে হবে। উজ্জ্বল বলেছেন, হাউ আর ইউ? ইয়েস, আই এম ফাইন, থ্যাংক ইউ। শোয়েব রেজা কোশ্চেন্স করেছেন, বেশি ইনসুলিন নিলে কি প্রবলেম হতে পারে শরীরের? আমি সকালে 46, রাতে 40 ইনসুলিন নিচ্ছি। ডেফিনেটলি এই যে আমি বললাম যে লং টাইম ডায়াবেটিক মেডিকেশনের মধ্যে অভ্যস্ত হয়ে গেলে আমাদের ইভেন ইনসুলিনের মধ্যেও এই হাই ডোজের ইনসুলিনের কারণে হচ্ছে আমাদের হার্ট, আমাদের লিভার, আমাদের ব্রেইন, কিডনি এই অর্গানসগুলো অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়। সো ইনসুলিন ছাড়া যদি আপনি ডায়াবেটিসটাকে কন্ট্রোলে রাখতে চান এবং ইনসুলিনের যে একটা কষ্ট যে প্রতিদিন দুটো ইনজেকশন বডিতে পুশ করা যে কষ্টটা, সেটা থেকে রিলিফ পাওয়ার জন্যই কিন্তু EW Villa Medica তে
সেই অ্যাডভান্স টেকনোলজি জার্মান প্রযুক্তি সেটি আছে, যেটা আমাদের অভিজ্ঞ ফিজিশিয়ানস আপনাকে প্রোভাইড করবে বিভিন্ন থেরাপিস্টের মাধ্যমে, যার মাধ্যমে আপনাকে ইনসুলিন ছাড়াই ডায়াবেটিস সারা জীবন কন্ট্রোলে রাখার একটি ব্যবস্থা করে দেওয়া সম্ভব। ইয়াস, প্যানক্রিয়াট, শোয়েব রেজা বলেছেন আমার প্যানক্রিয়াটাইটিস আছে অ্যান্ড ডায়াবেটিসও আছে, পেইন হয়। হ্যাঁ, যেটি বলছিলাম আপনাকে অ্যান্টি ইনফ্ল্যামেটরি খাবারগুলো ইনটেক করতে হবে। সো অ্যান্টি ইনফ্ল্যামেটরি খাবারগুলো কোনগুলো, যেগুলো অনেক বেশি অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ। আপনাকে অর্গানিক ফ্রেশ ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলসগুলো রেগুলার ইনটেক করতে হবে এবং আপনার ফ্লুইড ইনটেকটা অপটিমাল রাখতে হবে। হাইড্রেশনটা খুব ভালোভাবে মেনটেন করতে হবে এবং সেই অ্যান্টিঅক্সিডেন্ট রিচ ফ্রুটসগুলো, ইভেন দো সেগুলো গাঢ় মিষ্টির ফল হলেও সেগুলো কিভাবে আপনি আনকন্ট্রোল ডায়াবেটিসের মধ্যে সেই ফ্রুটগুলোকে ইনটেক করবেন, সেটার জন্য আপনি আপনার নিকটস্থ একজন পুষ্টিবিদের কাছ থেকে একটি ডায়েট চার্ট করিয়ে নিতে পারেন। তিনি আপনাকে আপনার সময়, আপনার ডিজিজ কন্ডিশন অনুযায়ী বিভিন্ন ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার দিয়ে, অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ ফ্রুটস ভেজিটেবলস দিয়ে ডায়াবেটিস অনুযায়ী, প্যানক্রিয়াটাইটিস অনুযায়ী আপনাকে একটি প্রপার গাইডলাইন দিতে পারবে। ইভেন দো আপনি আমাদের ইডব্লিউ ফিলামেডিকাতেও যোগাযোগ করতে পারেন। এখানে আমাদের টেলিমেডিসিন সার্ভিস আছে, সেখানেও আপনি যোগাযোগ করতে পারেন। আমরা আপনাকে আমাদের সাধ্যমতো চেষ্টা করব হেল্প করতে। আচ্ছা, মরিয়ম শাম্মী কোশ্চেন্স করেছেন, ম্যাম শুনেছি জিরো ক্যাল হার্মফুল, এটা কি খাওয়া যাবে না তাহলে? ইয়েস, জিরো ক্যাল অর আর্টিফিশিয়াল সুগার সাবস্টিটিউট, যেগুলো সুক্রালোজ, এগুলো হচ্ছে আর্টিফিশিয়াল, মানে এগুলো ল্যাবে তৈরি। এগুলো লং টার্ম বেসিসের কনজিউম করলে যেটি হয় যে আমাদের বিভিন্ন নিউট্রিয়েন্টসের অ্যাবসর্পশনে এগুলো প্রবলেম করে অ্যান্ড আমাদের কিডনির উপরে খুব খারাপ একটি প্রভাব ফেলে এই আর্টিফিশিয়াল সুগার সাবস্টিটিউটগুলো। ইনস্টেড zero cal, you can use stevia, a natural sweetener. If you are non-diabetic, you can have honey, you can have dates, কিছু খেজুর, you can have maple syrup, you can have jaggery, গুড়, এগুলো কিছু ন্যাচারাল সুইটনার। ইভেন দো যদি আপনি ডায়াবেটিকও হয়ে থাকেন, তাহলে একজন অভিজ্ঞ ডায়েটিশিয়ানের পরামর্শ অনুযায়ী সেই ন্যাচারাল সুইটনারগুলো কতটুকু পরিমাণে আপনি কনজিউম করতে পারবেন, সেটা একজন ডায়েটিশিয়ানের কাছ থেকে আপনি আপনার ক্যালোরি রিকোয়ারমেন্টস অনুযায়ী সেটি আপনি করিয়ে নিতে পারেন। আরেকটি ব্যাপার হচ্ছে স্টেভিয়া আছে, মঙ্ক ফ্রুট আছে, এগুলো কিছু জিরো ক্যালোরির ন্যাচারাল সুইটনার এবং স্টেভিয়া মঙ্ক ফ্রুট সুইটনার, এগুলো হচ্ছে জিরো ক্যালোরির ন্যাচারাল সুইটনার, যেগুলো আজকাল বাজারে খুব ইজিলি অ্যাভেলেবল। সো স্টেভিয়ার ক্ষেত্রেও আমি বলবো যে যাদের কিডনি স্টোনের প্রবণতা আছে তারা কিন্তু স্টেভিয়াটি ইনটেক করবেন না। আদারওয়াইজ অন্য সবাই স্টেভিয়াটা জিরো ক্যালোরির একটি সুগার সাবস্টিটিউট হিসেবে, ন্যাচারাল সোর্স হিসেবে আপনারা অবশ্যই এটিকে গ্রহণ করতে পারেন কোনো সাইড ইফেক্ট ছাড়া। ওকে, তো এতক্ষণ কথা হলো যে আনকন্ট্রোল ডায়াবেটিসটিকে কিভাবে সঠিক খাদ্যাভ্যাসের মাধ্যমে, এক্সারসাইজের মাধ্যমে, লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমে কন্ট্রোল করা যায়। এবার বলছি যে কখন বুঝবেন আপনার ডায়াবেটিসটি আনকন্ট্রোলড। সাধারণত আমরা কিছু টেস্টের মাধ্যমে জানতে পারি যে আপনার ডায়াবেটিসটি আনকন্ট্রোলড। এর মধ্যে উল্লেখযোগ্য একটি টেস্ট হচ্ছে HbA1c। বলা হয়ে থাকে HbA1c একজন ডায়াবেটিক পেশেন্টের যদি 6.5 এর নিচে থাকে তাহলে আপনার ডায়াবেটিস গুড কন্ট্রোলে আছে, যদি 7% এর নিচে থাকে তাহলে আপনার ডায়াবেটিস কন্ট্রোলে আছে। আর একজন ডায়াবেটিক পেশেন্টের মূল লক্ষ্যই থাকবে তার র্যান্ডম ব্লাড সুগার যেন 10 এর নিচে থাকে এবং তার ফাস্টিং ব্লাড সুগার যখন 7 এর নিচে, তখনই আমরা বলছি যে ডায়াবেটিস কন্ট্রোলড। খুব সহজভাবে বোঝা যাচ্ছে যে যখন আমাদের ফাস্টিং ব্লাড সুগার 7 এর উপরে চলে যাবে, র্যান্ডম 10 এর উপরে চলে যাবে, HbA1c 7 এর উপরে চলে যাবে, 7% এর উপরে চলে যাবে, তখনই বুঝতে হবে যে আপনার আনকন্ট্রোলড ডায়াবেটিস। এবং যদি আপনি নিয়মিত বাসায় গ্লুকোমিটারে আপনার ব্লাড সুগারটাকে মনিটরিং এর মধ্যে রাখেন এবং আপনার ফিজিশিয়ানস আর আপনার ডায়েটিশিয়ানসের পরামর্শ অনুযায়ী কিছু টাইম, কয়েক মাস ইন্টারভালে আপনি
এই ল্যাব টেস্টগুলো করিয়ে নেন, তাহলে যেটা হবে যখনই আপনার ব্লাড সুগারটা ফ্ল্যাকচুয়েট করছে তখনই যদি সেটাকে ডিটেক্ট করা হয় ল্যাব টেস্টের মাধ্যমে, তাহলে কিন্তু সময় মতো উপযুক্ত ব্যবস্থা গ্রহণের মাধ্যমে খুব ভালোভাবেই আনকন্ট্রোল ডায়াবেটিসটাকে কন্ট্রোল করা সম্ভব, যদি সময় মতো ডিটেক্ট করা যায়। তাই অবশ্যই এই ল্যাব টেস্টগুলো আপনাদেরকে কিছু টাইম ইন্টারভালে করতে হবে। শাম্মী কোশ্চেন্স করেছেন, গ্লুকোজ খেলেও কি মোটা হয়ে যাব? ইট ডিপেন্ডস। আমি তো বললাম যে এখন আপনাকে বুঝতে হবে গ্লুকোজটা অ্যাকচুয়ালি কি। গ্লুকোজটা আসে কোথা থেকে? কার্বোহাইড্রেট থেকে। অ্যান্ড কার্বোহাইড্রেটের সোর্স আছে, গুড সোর্সও আছে, অ্যান্ড যেগুলো রিফাইন্ড কার্বোহাইড্রেট যেমন সাদা আটা, সাদা ময়দা, চাল, সাদা চিনি, এগুলো হচ্ছে রিফাইন্ড কার্বোহাইড্রেট, যেটা ডায়াবেটিক পেশেন্টের জন্য ক্ষতিকর অ্যাজ ওয়েল এজ একজন নন ডায়াবেটিক মানুষের জন্য এই রিফাইন্ড কার্বোহাইড্রেটগুলো কিন্তু ক্ষতিকর। এগুলোর এক্সেস কনজাম্পশনে, আমি আবারও বলছি এক্সেস কনজাম্পশন। সো আপনাকে জানতে হবে যে আপনার হাইট ওয়েট অনুযায়ী আপনার কতটুকু ক্যালোরি আপনার রিকোয়ারমেন্টসে আছে, সেই ক্যালোরির যার মধ্যে লাইক আমি ধরে নিচ্ছি অ্যাজ এ অ্যাডাল্ট ফিমেল আপনার 1600 ক্যালোরি আপনার রিকোয়ারমেন্ট, যদি আপনি বিলো 60 ইয়ার হয়ে থাকেন, 1600 ক্যালোরি রিকোয়ারমেন্ট। সো এই 1600 ক্যালোরির মধ্যে কত গ্রাম কার্বোহাইড্রেট আপনি গ্রহণ করছেন, এবং সেই কার্বোহাইড্রেটটা যদি ভালো সোর্স থেকে আসে লাইক লাল চাল, লাল আটা, ওটস, বার্লি, এই ধরনের বা ভেজিটেবলস, এই গ্রিন লিফি ভেজিটেবলস, এই ধরনের ভালো সোর্সগুলো থেকে যে কার্বোহাইড্রেটটা আসবে সেটা কিন্তু আপনাকে মোটা করবে না। বাট রিফাইন্ড সোর্স থেকে আসলে সেটা খুব র্যাপিড সেই কার্বোহাইড্রেট থেকে প্রাপ্ত গ্লুকোজটা ব্লাডে সুগার হিসেবে থাকবে, এবং এক্সেস সুগার আপনার ফ্যাটে কনভার্ট হয়ে আপনাকে ফ্যাট সেল বাড়িয়ে দিয়ে আপনাকে মোটা করে দিবে। আশা করি আপনি অ্যান্সারটি পেয়েছেন। যেটি বলছিলাম যে আনকন্ট্রোল ডায়াবেটিসের জন্য সঠিক ডায়েট কি হবে, তো এইভাবে অনেক বেশি ফাইবার রিচ সমৃদ্ধ খাবার গ্রহণের মাধ্যমে অনেক ভালো অ্যামাউন্টে ভেজিটেবলস, যেটি আরেকটি বিষয় বলি যে ডায়াবেটিক পেশেন্টের জন্য যে রেগুলার যে ভেজিটেবলসটি থাকবে সেটি যেন বেশিরভাগই হয় আপনার ঝুলন্ত পানি জাতীয় সবজি, অর্থাৎ লাউ, পটল, ঝিঙ্গা, ধুন্দুল, পটল, চাল কুমড়া, পেঁপে, এই ধরনের ঝুলন্ত পানি জাতীয় সবজিগুলোর কিন্তু গ্লাইসেমিক ইন্ডেক্স ভ্যালু রুট ভেজিটেবলসগুলোর তুলনায় অনেক কম থাকে, এবং এগুলোতেও অনেক বেশি পরিমাণ ইনসলিউবল ফাইবার থাকে, যেটা অনেক বেশিক্ষণ পেট ভরা রাখবে, তবে ব্লাডে সেটা সুগারে কনভার্ট হবে না। সো এই ভেজিটেবলগুলোই কিন্তু মোটামুটি 5 থেকে 6 সার্ভিং রেগুলার খাবারে রাখতে হবে। আর রুট ভেজিটেবলসগুলো যেমন আলু, কচু, এটা যদি এটার গ্রহণে কিছু রেস্ট্রিকশন থাকে, তবে উইকে লাইক টোটাল ভেজিটেবলসগুলোকে যদি দুইটি গ্রুপে ভাগ করে নেওয়া হয়, যে সপ্তাহে 4 থেকে 5 দিন আপনি গ্রিন লিফি ভেজিটেবল এবং ঝুলন্ত যে পানি জাতীয় সবজি সেগুলো ইনটেক করলেন, বাকি একদিন কিন্তু তাহলে আপনি ওই ক্যালোরি রিকোয়ারমেন্ট আপনার নির্ধারিত টোটাল গ্রামস অফ কার্বোহাইড্রেটের মধ্যে আপনি অল্প একটু আলু, কচু এক বেলায় অবশ্যই আপনি খেতে পারবেন। তো প্রিয় দর্শক, এটি ছিল আজকে আপনাদের প্রতি আমার মেসেজ, যে খাবারের মাধ্যমে কিভাবে অনিয়ন্ত্রিত ডায়াবেটিসটাকে আপনারা কন্ট্রোল করতে পারবেন। আমি পুরো আলোচনাটাকে আজকে আরেকটু সামারাইজ করে দিই, যে হাই ফাইবার এনরিচ কিছু কমপ্লেক্স কার্বোহাইড্রেট, লাল চালের আটা, ওটস, লাল গমের আটা, বার্লি, বা কিছু মিলেটস যেমন রাগি, বাজরা, জোয়ার, এই ধরনের কিছু মিলেটস, অথবা কিছু লিফি গ্রিন লিফি ভেজিটেবলস, কিছু ঝুলন্ত পানি জাতীয় সবজি, এগুলোকে কার্বোহাইড্রেটের সোর্স হিসেবে রাখতে হবে। একটি মডারেট পোর্শনে গুড কোয়ালিটির প্রোটিনটাকে রাখতে হবে,
হেলদি ফ্যাট রাখতে হবে এবং ক্যালসিয়ামের সোর্স হিসেবে কিছু ডেয়ারি প্রোডাক্টস সেটি আপনার খাবারে রাখতে হবে এবং ভিটামিন মিনারেলসের রিকোয়ারমেন্টস ফিল আপের জন্য অবশ্যই প্রতিদিন কিছু কালারফুল ফ্রুটস এবং ভেজিটেবলস মাল্টি কালারের ভেজিটেবলস আপনাকে কনজিউম করতে হবে। তাহলেই একটি ব্যালেন্স ডায়েটের মাধ্যমে আপনি অ্যাজ ওয়েল অ্যাজ প্রপার এক্সারসাইজ তাহলে আপনি আনকন্ট্রোল ডায়াবেটিসটিকে খুব সহজেই কন্ট্রোলে নিয়ে আসতে পারবেন। এরপরও যদি বাড়িতে বসে যদি আমার এই জেনারেল অ্যাডভাইস অনুযায়ী বাড়িতে বসে যদি এভাবে ট্রাই করার পরও আপনার ডায়াবেটিস কন্ট্রোলে না আসে, সেক্ষেত্রে আমার ইনভাইটেশন থাকবে আপনারা ইডব্লিউ ভিলামেডিকাতে আসুন। এখানে আমাদের অ্যাডভান্সড জার্মান টেকনোলজির যে ডায়াবেটিসের জন্য যে থেরাপিস্টগুলো আছেন তার জন্য সে আমাদের বিভিন্ন অভিজ্ঞ ফিজিশিয়ানসের পরামর্শ অনুযায়ী সে থেরাপিস্টগুলো গ্রহণ করুন। তাহলে আপনার প্যানক্রিয়াসের যে প্রবলেমেটিক রিজনগুলো আছে সেগুলো কারেকশনের মাধ্যমে আপনার ডায়াবেটিসকে আমরা কন্ট্রোল করে দিতে পারবো। তো সবাই আশা করছি আমাদের এই আলোচনা থেকে আপনি কিছুটা হলেও ধারণা করতে পেরেছেন যে কিভাবে খাবারের মাধ্যমে ডায়াবেটিসটা কন্ট্রোলে রাখা যায়। তো ভালো থাকবেন সবাই। পরবর্তীতে অন্য কোনো টপিক নিয়ে, কোনো হেলথ ইস্যুস নিয়ে আপনাদের সাথে আমি আবারও আসবো। আজকে এ পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।